সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কালীগঞ্জ সাতক্ষীরা এর পক্ষ থেকে আমি অভিনব কুমার মণ্ডল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। বিগত দিনে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করেছো, আমি দেখেছি। এখনো তোমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো আরো ভালোভাবে দেখবে এবং বুঝতে না পারলে সেখানে কমেন্টে তোমরা লিখে দিলে আমি আরো সমাধান করার চেষ্টা করব। আজ হাঁটি পাকা করে 2020 সাল শেষ হয়ে গেছে। আজ আর একটি নতুন বছর আমরা পদার্পণ করেছি, 2021 সাল। 2021 সালে আজ আমার প্রথম মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আচরণের বিকাশ পড়াবো। তোমরা যে যেখানে আছো অনলাইন ক্লাসে প্রত্যেকে এই ক্লাসে আরো মনোযোগ দিয়ে দেখো, তাহলে সহজেই বুঝতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আচরণ ও আচরণের বিকাশ এই চ্যাপ্টার পড়াবো। আচরণের বিকাশের ভিতরে আছে ইফতেজিং। এর আগে আমি আচরণের বিকাশ নিয়ে আরো 2টা ক্লাস নিয়েছি। আজ আমি তোমাদের পড়াবো ইফতেজিং। আজকে আমাদের পাঠ শিরোনাম আছে ইফতেজিং। ইফতেজিং কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সবাই জানি, বিশেষ করে যুব সমাজ আজ আমরা কিভাবে ইফতেজিং এর শিকার হয়, কারা কারা ইফতেজিং এর শিকার হয়, এই বিষয় প্রত্যেকেই কম বেশি জানি। সুতরাং ইফতেজিং কি, কেন ইফতেজিং করে, বা ইফতেজিং কেন হয় সমাজে, এটা একটা ক্যান্সার ব্যাধির মতন হয়ে গেছে। অর্থাৎ ইফতেজিং এমন একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে আর যে প্রতিটি সময় আমরা যেন কারো না কারো মুখে ইফতেজিং কথাটি শুনে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইফতেজিং এই বিষয়ে ইংরেজিতে বানান লেখা আছে, তোমরা একটু দেখে নাও। ইফতেজিং। ইফতেজিং একটি সামাজিক ব্যাধি। আজ সমাজের বুকে এত কঠিনভাবে প্রভাব বিস্তার করেছে যে তাকে মানুষ একটা সামাজিক ব্যাধি হিসেবে বলতে সক্ষম হচ্ছে। বর্তমান ইফতেজিং আমাদের সমাজে ভয়াবহ ক্যান্সারের মতন রূপ ধারণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইফতেজিং একটি সামাজিক ব্যাধি। আজ বর্তমানে আমাদের সমাজের ভিতরে ইফতেজিং এত বড় একটা ভয়াবহ রূপ ধারণ করে আছে, এটা ক্যান্সারের মতন ব্যাধি হয়ে গেছে জানো। সুতরাং ইতিমধ্যে এটি একটি সন্ত্রাসী ও অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিভাবে চিহ্নিত করেছে? এটা একটি সন্ত্রাস বলা যায়, আবার একটি কি বলা যায়, অপরাধমূলক কাজও বলা যায়। ইফতেজিং যেটি সন্ত্রাস বলা যায়, আবার একটি অপরাধমূলক কাজও বলা যায়, কেননা এটি একটি সামাজিক অপরাধ ও সামাজিক ব্যাধি। সুতরাং ইফতেজিং এর ধারণাটি যৌন হারানোর একটি অমার্জিত ভাষা। তাহলে কি বিষয়টা কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে শুনলে আরো বুঝতে পারবে যে ইফতেজিং ধারণাটি একটি অমার্জিত ভাষা, যা সৃষ্টি বিবরণে পবিত্র কোরআন ও বাইবেল থেকে প্রথম নারী হাওয়া ও ঈভ কে নির্দেশ করে। কি নির্দেশ করে? যে পবিত্র কোরআন ও বাইবেল থেকে, বাইবেলে বর্ণিত আছে যে প্রথম নারীটি হাওয়া আর একটা হচ্ছে ঈভ।
আমাদের উপমহাদেশে প্রচলিত ইফতিজিং শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে নারীকে উত্তপ্ত করা। আমরা কি বলে থাকি? এই উপমহাদেশে আমরা বলে থাকি ইফতিজিং শব্দটির বাংলা অর্থ হচ্ছে কি? নারীকে উত্তপ্ত করা। নারীকে উত্তপ্ত করা কি বানানটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, বানানটা কিন্তু প্রায় ভুল করবে। উত্তপ্ত করা, রস্য কয়লা কয়লা, যে ইফতিজিং শব্দটির বাংলা আবিধানিক হচ্ছে নারীকে উত্তপ্ত করা। ইফতিজিং হলো এক ধরনের নারী নির্যাতন। আবার কি বলা হয় যে ইফতিজিং হলো নারীকে উত্তপ্ত করা, আবার ইফতিজিং হলো নারীর এক ধরনের নির্যাতন করা। যেমন স্কুল কলেজগামী ছাত্রী, শিক্ষক, কর্মজীবী নারী সহ প্রতিটি নারী তার চলাচলের পথে প্রায় না কোনো ভাবে ইফতিজিং এর শিকার হয়ে থাকে। সুন্দর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার দিকে খেয়াল করো, একটু মনোযোগ দাও, দেখবে সহজে ইফতিজিং কি আমরা বুঝতে পারি। যে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী মানে ছাত্রীরা, শিক্ষকরা, ছাত্ররা ছাত্রীরা, শিক্ষকরা, কর্মজীবী মহিলারা, প্রতিটি মহিলাই চলাচলের পথে কোনো না কোনো ভাবে তারা ইফতিজিং এর শিকার হয়ে থাকেন। যেমন মোবাইল ফোন, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহারের অপকৌশলী বাসনি কিংবা শারীরিক উপায়ে বখাটেদের ইফতিজিং করে থাকে। বখাটেরা কি করে? ইফতিজিং করে থাকে। আর মোবাইলের মাধ্যমে করে থাকে, নাহলে কেউ শীষ দিয়ে করে থাকে, অথবা তো ফেসবুকের মাধ্যমে করে থাকে, অথবা তথ্য প্রযুক্তির কোনো না কোনো মাধ্যমে তারা করে থাকে। আবার কেউ শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে নারীকে তারা ইফতিজিং এর শিকার করে থাকে বা ইফতিজিং করে থাকে। যেমন কি শীষ দেওয়া, সমাজে যা গাছশ্রেণীর পড়তি বয়সের বাচ্চারা আছে যারা কোনো নারীকে দেখলে তারা শীষ দেয়। এবার কি করে? উদ্দেশ্যমূলক ভাবে তারা যৌন আবেদনময়ী গান বাজায়, গান গায়। এরপরে কি করে? অশ্লীল মন্তব্য করে, হুমকি প্রদান করে, অবৈধ যৌন সম্পর্কের দাবি বা অনুরোধ বা বিভিন্নভাবে চায়, বিভিন্নভাবে তাকায় তার দিকে। অশ্লীল অঙ্গভঙ্গি করে, যৌন অর্থবাহী ছবি বা বিভিন্ন ভিডিও দেখায়। নারীকে উত্তপ্ত করার জন্য যা যা করা প্রয়োজন এই বয়সের ছেলেরা, এই বয়সের মানুষরা এগুলা করে থাকে। সুতরাং এই যে অসম্পূর্ণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, পিছিয়ে নেওয়া, মোবাইল রুচিপূর্ণ মেসেজ পাঠানো বা মিস কল দেওয়া, এই সবগুলো আমাদের ইফতিজিং এর শিকার হয় নারীরা। শরীরে ধাক্কা দেওয়া ইত্যাদি প্রভাবে তারা কি করে? নারীদেরকে উত্তপ্ত করে। এই যে পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক আচরণ যেগুলো একজন মহিলার ক্ষেত্রে, একজন নারীর ক্ষেত্রে, অসহায় মহিলা বা অসহায় নারীর ক্ষেত্রে তারা বিভিন্নভাবে উত্তপ্ত করে থাকে। এই যে উত্তপ্ত করে থাকে বা যৌন আবেদন করে, এইগুলো নারীদেরকে ইফতিজিং এর আওতায় ব্যবহার করা হয়। সুতরাং তারা এইভাবে সমাজে অবহেলিত নারীরা ইফতিজিং এর শিকার হয়ে থাকে। এই সম্পর্কে হাইকোর্টের কিছু নীতি যৌন হয়রানির কিছু সম্পর্কে বলা হয়েছে যে তারা ইফতিজিং এর শিকার হয় কিভাবে হয়। যেমন যৌন হয়রানি বলতে বোঝায় কি? বোঝায় অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ, সরাসরি বা কিংবা ইংরেজি শারীরিক বা স্পর্শ বা ধরনের প্রযোজ্যতা। একে বলা যায় অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক, এমন আচরণ করবে অনাকাঙ্ক্ষিত ভাবে, কোনো কারণ ছাড়াই আবেদন করবে যে তার দ্বারা বোঝা যাবে সে নারীকে উত্তপ্ত করছে যৌন আবেদনময়ী কারণে। এরপর কি প্রাতিষ্ঠানিক বা পেশাগত দক্ষতা ব্যবহার করে কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা। যাকে প্রতিষ্ঠানের পেশাগতভাবে তার দায়িত্ব পালন করছে, চাকরি করছে, কিন্তু এইগুলা আমাদের ইফতিজিং এর আওতায় আসে। কিন্তু কি করে? তারা যৌন সম্পর্ক স্থাপনের জন্য তার সাথে চেষ্টা করে। এরপর কি যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি করে। কি করে? যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি আচরণ করে। যৌন ক্ষুধা লাভের জন্য অবৈধ আবেদন করে। এই স্কুল কলেজগামী স্টুডেন্টরা যৌন আবেদন করে। যৌন আবেদনের মন্তব্য বা ভঙ্গি বিভিন্ন রকম হয়ে থাকে।
অশ্লীলভাবে তাকানো, ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্তক্ত করা, অশালীন উদ্দেশ্য পূরণের কোনো ব্যক্তির অলক্ষ্যে তার নিকটবর্তী হওয়া, কোনো কারণ ছাড়াই জাগর মহিলাদের গায়ে অনেকে গায়ে ঘেঁষে দাঁড়াচ্ছে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, এমন আবেদন করবে যে তার সাথে সে অনেক দিনের পরিচয়, অনেক আপন অনেক আছে, কিন্তু না, তার ভিতরে একটা অসৎ উদ্দেশ্য থাকে। এই যে অসৎ উদ্দেশ্য লোককে, একজন নারীকে উত্তক্ত করা, এটাই হচ্ছে মূলত ইফতিজিং। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা নিশ্চয়ই কিছুটা উপভোগ করতে পারছো বা বুঝতে পারছো যে এই যে অশালীন আচরণ, অশালীন কার্যক্রম, অশালীন ব্যবহার, অশালীন কথাবার্তা, অশালীন মেসেজ, এই কার্যক্রমগুলো মূলত একজন অবলা নারীর জন্য যৌন আকাঙ্ক্ষার জন্য একটা আবেদন হয়ে। সুতরাং প্রেম নিবেদন করে প্রত্যাখ্যানে হুমকি দেওয়া, চাপ প্রয়োগ করা, আবার কি প্রেমে কেউ যদি ব্যর্থ হয় তাকে হুমকি দেয়, চাপ প্রয়োগ করে, এইগুলো হচ্ছে মহামান্য হাইকোর্টের নীতিমালার ধারায় বলা হয়েছে। এইগুলো আমার ইফতিজিং। তাহলে ইফতিজিং কিভাবে বলা হয়েছে যে মহামান্য হাইকোর্টের তার ধারা নির্দেশনায় যৌন হয়রানির যে কি কি প্রকার আছে, কিভাবে করা হয়, সেইগুলোর কথা বলা হয়েছে। এরপরে ইফতিজিং এর ফলে কি হয়? ইফতিজিং নারীকে বিভ্রান্ত করে ফেলে। সুতরাং শিক্ষার্থী, তাহলে ইফতিজিং নারীকে কি করে ফেলে? বিভ্রান্ত বা বিপদগামী করে চলে। সুতরাং এই যে নারী জীবনের বিষাদ ও সমস্যার মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে, এটি নারী জীবনের সবচেয়ে খারাপ ও ভয়ানক অভিজ্ঞতা। ইফতিজিং এর প্রভাব শুধু ভুক্তভোগী মেয়েটির উপরেই বর্তায় না, ঠিক আছে? দেখো, ইফতিজিং যে তোমার বোন বা কোনো রিলেটিভ বা আত্মীয় শিকার হচ্ছে, সেই ওই মহিলাটি হচ্ছে তা কিন্তু না। ওই প্রভাবটি রন্ধে রন্ধে তার পরিবারের পরে, পরিবারের উপর প্রভাব বিস্তার করে, আবার পরিবার থেকে সমাজের পরে, গ্রামের পরে, একে পর এক জড়িত একটার সাথে একটা রিলেটেড। সুতরাং ইফতিজিং এর ফলে বিবাহ প্রবণতা, এরপরে নারীরা এ সময় হারিয়ে যায় হতাশার অবৈধ অথৈ সাগরে, যা চূড়ান্ত সমাধি ঘটে নির্মম আত্মহননের মাধ্যমে। অর্থাৎ কি, একজন নারী যখন ইফতিজিং এর শিকার হচ্ছে, বাড়িতে সে অশান্তিতে বলতে পারছে না, এদিকে রাস্তায় বখাটের ছেলেকে তার পিছনে হুমকি দিচ্ছে, তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এই নারী, এই অসহায় নারী, সে বাড়িতে পারছে না বলছে, আবার ছেলেটির কাছেও সে কিছু জানাতে পারছে না, একভাবে এক পর্যায়ে সে চলে আসে আত্মহননের পথ বেছে নেয়, আত্মহত্যা করতে চায়, সুইসাইড করতে চায়। একটি সমাজ থেকে একজন নারী এইভাবে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এর বিষবাস প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত পুরো সমাজ বাধা প্রাপ্ত হয়, আর্থসামাজিক উন্নয়ন। আর এই অপরাধ কোথায় প্রভাব বিস্তার করে? সমাজে বিস্তার করে, প্রভাব বিস্তার করে সমাজে, এবং সেখান থেকে কি হয়? বাধা করা যায়, সামাজিক উন্নয়ন ব্যাহত হয়। এইভাবে পৃথিবীর প্রভাব আমাদের প্রতিনিয়ত লেগেই থাকে। সুতরাং স্কুল বা কলেজগামী মেয়েরা ইফতিজিংয়ের শিকার সবচেয়ে বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলেছি ইফতিজিংয়ের শিকার করা হয় স্কুল বা কলেজগামী যেসব মেয়েরা আছে, তারাই সাধারণত ইফতিজিংয়ের শিকার বেশি হয়। প্রায় 65 থেকে 70% ঘটনা ঘটে শিল্প প্রতিষ্ঠানের আশেপাশে। এবং দেখো, যেসব এলাকায় শিল্প কল কারখানা, মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেসব শিল্প কল কারখানার আশেপাশে প্রায় 65 থেকে 70% ঘটনা এই এলাকায় বেশি ঘটতে দেখা গেছে। এর ফলে বাল্য বিবাহের প্রবণতা বেড়ে যায়। এছাড়া ইফতিজিংয়ের শিকার হন কর্মজীবী নারীরাও। বিভিন্ন প্রতিষ্ঠানে, বলেছি এর আগে যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তব্য দায়িত্বের কারণে তারা ইফতিজিংয়ের শিকার হয়। তারা চলার পথের কিংবা কর্মস্থলের সহকর্মীর পথে কর্তৃক ইফতিজিংয়ের শিকার হয়। এভাবে অনেক চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। ইফতিজিংয়ের কারণ কি? সুপ্রিয় শিক্ষক, ইফতিজিংয়ের কারণ একটু খেয়াল করো। ইফতিজিংয়ের কারণ ইফতিজিংয়ের কারণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইফতিজিংয়ের কারণটি আমরা নিশ্চয়ই
সেই বলে ইফটিজিং এর কারণ হচ্ছে পারিবারিক আর নৈতিক মূল্যবোধের অবক্ষয়। দেখো এখানে কারণ দেওয়া আছে 1 2 3 4 5 এমনি ভাবে দেওয়া আছে। একটা আমি বলি ইফটিজিং এর কারণ হচ্ছে পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। পারিবারিক ভাবে এবং নৈতিক দায়িত্ববোধের কারণে আমাদের সমাজের মেয়েরা, অবহেলিত মেয়েরা, নারীরা ইফটিজিং এর শিকার হয়। কারণ হয় শিক্ষানীতিতে সুস্থ চরিত্র গঠন উপযোগী যথাযথ ধর্মীয় শিক্ষার কারিকুলাম বাস্তবায়ন না করা। ইফটিজিং এর কারণে দেখা যাচ্ছে ধর্মীয় অনুশাসন যদি আজকে সমাজে বিস্তার থাকতো তাহলে কিন্তু এতটা পরিমাণ আমাদের সমাজের নারীরা ইফটিজিং এর শিকার হতো না। সুতরাং 3 নম্বরে নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির অভাব। আমাদের সমাজের যেসব ব্যক্তিবর্গ আছে, পুরুষ শাসিত সমাজ আমাদের, তারা নারীর প্রতি শ্রদ্ধাশীলের বা দৃষ্টিভঙ্গির অভাব আছে তাদের। এর ফলে আমাদের ইফটিজিং এর কারণ। 4 নম্বর নারীকে পণ্যবস্তু ও ভোগবস্তু মতো মনে করা। নারীকে পণ্যবস্তু মনে করা নাকি ভোগবস্তু মনে করে, এর কারণ ইফটিজিং এর এটি একটি অন্যতম কারণ। 5 নম্বরে স্যাটেলাইট টিভির অভাব ও অনিয়ন্ত্রিত প্রদর্শন। স্যাটেলাইট টিভির অভাব না, স্যাটেলাইট টিভির অভাব ও অনিয়ন্ত্রিত প্রদর্শন। 5 নম্বর হচ্ছে পর্নোগ্রাফির ছড়াছড়ি। বিভিন্ন জায়গা আজকাল নেটে তো অনেক কিছু দেওয়া থাকে, দেখি যে বিভিন্ন পর্নোগ্রাফির ছড়াছড়ি, খারাপ খারাপ ছবি। এর ফলে আমাদের দেশের সমাজের ইফটিজিং এর শিকার আরো বেশি হয়। এটাও একটা অন্যতম কারণ। বেকারত্ব, অশিক্ষা, অধিকাংশ মানুষ বেকারত্ব এবং অধিকাংশ মানুষ অশিক্ষা, এর ফলে আমাদের সমাজের ইফটিজিং এর শিকার হয়। শুধু শিক্ষার্থী কিন্তু এমনিভাবে আমাদের সমাজের ইফটিজিং এর প্রবণতা দিন দিন বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে আমার ইফটিজিং এর মূল কারণ। এ সম্পর্কে যে কিছু কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকারের হাইকোর্টের মামলা, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আদালতের মাধ্যমে যে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে, প্রতিরোধ কমিটি গঠন করেছে, 1টি জন প্রতিরোধ কল্পে আদালত গঠন করা হয়েছে, গ্রাম্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, হেল্পলাইন করেছে, অভিযোগ নম্বর দেওয়া হয়েছে। কত নম্বর দেওয়া হয়েছে? 73। এই নাম্বারে ফোন করলে যে কোনো নম্বরতে পুলিশ এসে ইফটিজিং ব্যক্তিকে অ্যারেস্ট করতে বাধ্য হবে এবং তাকে জেল জরিমানা করার বিধান রয়েছে। সুতরাং এইগুলো আমাদের ইফটিজিং এর শিকার হলে এই নাম্বারে ফোন করতে পারবে। শুধু শিক্ষার্থী বিন্দু। এরপরে দেখো প্রতিরোধ ও প্রতিকার কিভাবে প্রতিরোধ করা যায়। ইফটিজিং এর প্রতিরোধ করা যায় কারণ দেখলাম আমরা এখন প্রতিরোধটা কিভাবে করব। ইফটিজিং এর ফলে প্রতিরোধ ও প্রতিকার। ইফটিজিংকৃত ব্যক্তি প্রতিকার। ইফটিজিংকৃত ব্যক্তি কিভাবে প্রতিরোধ আর প্রতিকার করা যায়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে কিভাবে ইফটিজিং প্রতিরোধ করা যায়। ইফটিজিং এর একটি সত্যিকারের মূলত খুঁজে বের করা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? পারিবারিকভাবে প্রতিরোধ করতে পারি। ঠিক, ইফটিজিং আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে? পারিবারিকভাবে পারি। আর কিভাবে পারি? সামাজিকভাবে পারি। পারিবারিকভাবে পারি আর সামাজিকভাবে পারি। 2 নম্বর হচ্ছে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 3 নম্বর হচ্ছে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা। প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমরা ইফটিজিং প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি। শুধু শিক্ষার্থীবৃন্দ তাহলে এমনিভাবে আমাদের ইফটিজিং সমাজ থেকে সহজেই আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইফটিজিং কি তাহলে আমরা জেনেছি। এখন আমরা ইফটিজিং এর প্রতিরোধ শুনেছি, ইফটিজিং এর কারণ দেখেছি। এখন আমরা করাপশন বা দুর্নীতির বিষয় দেখব। দুর্নীতি দুর্নীতি বা করাপশন
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো দুর্নীতি বা করাপশন আরো একটি সামাজিক ব্যাধি। এমন কোনো সেকশন নাই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থানে যেখানে দুর্নীতি নাই। এই দুর্নীতি কেন দুর্নীতি হবে, দেশে কেন দুর্নীতি থাকবে? প্রতিটা মানুষ যদি সৎ হয়, প্রতিটা মানুষ যদি ভালো হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি সহজে দূর করা সম্ভব। গণতন্ত্র সুশাসন একটি দেশের উন্নয়নের অন্যতম অপরিহার্য উপাদান। উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র আর মানবাধিকারের মতো সুবচন যেমন আমাদের চোখে আশার আলো দ্বারাই, তেমনি দুর্নীতি, দারিদ্র, সন্ত্রাস, অশিক্ষা, কুশিক্ষা আর অসাম্যর মতো জটিল জাতীয় সমস্যা আমাদেরকে অন্ধকারে নিক্ষেপ করে। দেখো দেশ জাতি যেভাবে এগিয়ে চলেছে, আর যদি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকশনে দুর্নীতি মুক্ত থাকতো, তাহলে আশার আলো আরো অনেক আগেই বাংলাদেশ পেয়ে যেত। সুতরাং উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে দুর্নীতি। এর কারণ গণতন্ত্র এবং সুশাসন অভাব। গণতন্ত্র এবং সুশাসনের কারণে আজ দেশ দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর সামাজিক ব্যাধিগুলো অন্যতম। আর এই দুর্নীতি হচ্ছে সামাজিক উন্নয়নের ব্যাধি হচ্ছে একটি অন্যতম কারণ। সুতরাং দুর্নীতির শব্দটি ল্যাটিন শব্দ করাপ্টাস, ল্যাটিন শব্দ করাপ্টাস, ল্যাটিন শব্দ করাপ্টাস, করাপ্টাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো যে দুর্নীতির শব্দটি ল্যাটিন শব্দ। দুর্নীতি কি শব্দ? এটা ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে শব্দটি এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতিসাধন। তাহলে দুর্নীতির আবিধানিক অর্থ কি হচ্ছে? করাপ্টাস। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ক্ষতিসাধন বা দুর্নীতি। তার আবিধানিক অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতিসাধন। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অফ অ্যান্টি করাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হলো দুর্নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো যে জাতিসংঘ প্রণীত যে ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হলো দুর্নীতি। আবার বলছি, দেখো, ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করার নামই হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতির দমন কমিশন আইন 2004 ধারা 2/3 অনুযায়ী দুর্নীতি বলতে বোঝায় ঘুষ গ্রহণ, ঘুষ প্রদান, কোন অপরাধের সহায়তা করা, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে মূল্যবান বস্তু বিনামূল্যে গ্রহণ করা। তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কি বলেছে? যে ঘুষ গ্রহণ করা, ঘুষ প্রদান করা, ঘুষ নেওয়া দেওয়ান অপরাধ, ঘুষ দেওয়া তেমন অপরাধ। এরপরে কি হয়? বিনামূল্যে মূল্যবান বস্তু বিনামূল্যে গ্রহণ করা, বেআইনিভাবে কোনো পক্ষপাত আচরণ করা, বেআইনিভাবে কোনো ব্যবসা সম্পৃক্ত হওয়া, কোনো ব্যক্তি শাস্তি বা সম্পত্তি বাজেয়াপ্ত থেকে বাঁচানোর জন্য আইন অমান্য করা, ইত্যাদি ইত্যাদিগুলো আমাদের দুর্নীতির আওতায় পড়ে। দেখো, দুর্নীতির কিছু কারণ রয়েছে। দুর্নীতির কারণ হচ্ছে আইনগত প্রশাসনিক কি করো, আইনগত মানে কি? প্রশাসন যে আইনগুলো করে তার ভিতরে স্বচ্ছতা ও জবাবদিহিতার আছে। আমাদের দেশের যে আইনগুলো আছে, দুর্নীতি দমন কিন্তু খুব সহজে করা সম্ভব হতো যদি এই স্বচ্ছ আইনগত প্রশাসনিক যদি ক্ষমতা জবাবদিহিতা থাকতো, না থাকতো। এরপরে দায়িত্ব হবে, একটা কাজের দায়িত্ব হলো সেখানে কাজটা আইন না কাল্লা মতন এমনি জিনিস আসতে হয়ে যায়। অর্থাৎ কি? দায়িত্ব অবহেলা করা। আর আছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে কিন্তু দুর্নীতি কাজ করা হয়। তবে জাতীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকারিতা করা, যেসব আমাদের রাষ্ট্রীয় সম্পদ আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এই রাষ্ট্রীয় সম্পদ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকারিতা করা।
5 নম্বরে যে তথ্য অধিকারের অভাব। আমি একটা অফিসে গেলাম, সঠিক তথ্যটা যদি ওনারা আমাদেরকে জানান বা বলেন তাহলে আমরা সহজে সেই কাজটা করতে পারি, কিন্তু তারা না জানিয়ে এগুলো বন্ধ করে রেখে মানুষের সাথে, পাবলিকের সাথে, জনসাধারণের সাথে দুর্নীতির তারা জড়িয়ে পড়ে। এরপর আছে দেখো সামাজিক, আর্থসামাজিক কারণ, আয় ব্যয়ের অসামঞ্জস্যতা। সামাজিকভাবে যে দুর্নীতি হয় সেগুলো হচ্ছে কি আয় ব্যয়ের অসামঞ্জস্যতা। অনেক আয় হয়, অনেক ব্যয় হয়, কিন্তু সেগুলোর মধ্যে কোনটা আর্থিক সাথে একটা মিল থাকে না, অর্থাৎ আয় ব্যয়ের ভিতরে কোনো সামঞ্জস্য বোধ থাকে না। ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা। দুর্নীতির প্রভাবে কি হয় দেখো, অর্থনৈতিক প্রভাব পড়ে, সামাজিক প্রভাব পড়ে, রাজনৈতিক প্রভাব পড়ে। এইভাবে আমাদের দুর্নীতির প্রভাব রন্ধে রন্ধে উঠে যায়। দুর্নীতি প্রতিরোধ করতে হলে কি করতে হবে, যে স্বাধীন বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। যেসব রাজনীতিবিদ আছে ওনারা যদি সবাই সদিচ্ছা বোধ করে তাহলে সমাজে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। এমনিভাবে প্রায় 150টি দেশের দুর্নীতি দমন কমিশনে স্বাক্ষর করেছেন, যার ফলে বাংলাদেশ সরকার 2007 সালের 27 ফেব্রুয়ারি থেকে জাতিসংঘ সনদের অংশীদার দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে দেখো মানবাধিকার, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস মানে প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার পালিত হয়। হিউম্যান রাইটস মানবাধিকার। মানবাধিকার সুবিধা শিক্ষার্থী কিন্তু হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, RIGHTS, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস অর্থাৎ কি মানবাধিকার। যে প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে মানব দিবস ঘোষণাপত্র গৃহীত এবং 1948 সালের 10 ডিসেম্বর। আচ্ছা, মানবাধিকার কি? প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে মানবাধিকার জন্ম। অর্থাৎ কিভাবে হয় মানবাধিকার, যে আমার ন্যায্য সম্পত্তি, আমার ন্যায্য জিনিস তা থেকে যদি কেউ বঞ্চিত করে বা তার দিকে হস্তক্ষেপ করে তাহলে সেইটিকে আমরা মানবাধিকারের আওতায় নিয়ে আসতে পারি বা মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং শিক্ষার্থী কিন্তু তোমরা তাহলে দুর্নীতির যে মানবাধিকার লঙ্ঘন হয়, দেখো দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। গণতন্ত্র সুশাসন এর বিপরীতে দুর্নীতির একটি সামাজিক ব্যাধি ও সমস্যা। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, দায়িত্ব অবহেলা, রাজনৈতিক প্রভাব, জাতীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা, আয় ব্যয়ের অসামঞ্জস্যতা, মূল্যবোধের অবকাশ প্রভৃতি দুর্নীতির কারণ। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, রাজনৈতিক সদিচ্ছা, সক্রিয় দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন, সুষম বন্টন কাঠামো ও পর্যাপ্ত পারিশ্রমিক নির্ধারণ ও গণমাধ্যমের ভূমিকা প্রভৃতির সক্রিয় ভূমিকা থাকা দরকার আছে। তাহলে আমাদের সহজে দুর্নীতি থেকে মুক্ত হওয়া যাবে। সুপুর শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা যে যেখানে আছো এই করোনাকালীন সময় সবাই মুখে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বেশি এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে না এবং প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবার পরিজনকে সেভাবে নির্দেশনা দেবে। আর সমাজে তোমরা সামাজিক কার্যক্রমগুলো অংশগ্রহণ করবে। এই বলে আজ আমি তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।